গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা সকালে রান্না দিয়ে শুরু করলাম। কি বলো তো, কদিন ধরে না বেশ কাজে লেট হচ্ছে, তো আমি হাতের কাজে ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না। আর সময় না দিলে সময়ের মধ্যে কাজটা আমি কীভাবে করব বলো। তাই আজকে চিন্তা করলাম যে না, আগে রান্নাটাই করে নিই। বাসি কাজ সারার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, হাজব্যান্ড কতক্ষণে কাজে বেরোবে তারপরে আমি কাজ করি। তাই আজকে ভাবলাম তো আজকে রান্নাটাই তাড়াতাড়ি সেরে নিই, তাহলে রান্না সেরে বাসি কাজটা নিশ্চিন্তে আমি সারতে পারবো। মেয়ে স্কুলে চলে যাবে, হাজব্যান্ড কাজে চলে যাবে, তাহলে ঘরটা ফাঁকা থাকবে। তাই জন্য রান্নাটাই সকাল সকাল এই যে চাপিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছুরি দিয়েই আর কি কাটছি, প্র্যাকটিস করছি, জানো তো, কোনো দিনও করিনি তো অভ্যাস নেই। তো চেষ্টা করছি, চেষ্টা করতে তো কোনো দোষ নেই। সারা জীবন বলছি, বিয়ের পর থেকে তো বটিতেই কেটে আসছি, তো এখন হঠাৎ করে এই ছুরি দিয়ে কাটা খুব অসুবিধা হচ্ছে। তাও চেষ্টা করছি আর কি, আস্তে আস্তে হলেও আমি চেষ্টা করছি। কোনো কিছুই তো একবারে শেখা যায় না বলো, আর একবারেও কেউ উঁচুতে উঠতে পারে না। তো সমস্তটাই আস্তে আস্তে হয়। তো এরকমভাবে ট্রাই করতে করতে একদিন ঠিক পারবো, তাড়াতাড়ি কাজ করতে পারবো এই ছুরি দিয়ে। যাই হোক, এখন আমার সমস্ত সবজি কাটা হয়ে গেলো। সবজি বলতে আজকে ফুলকপি তরকারি করছি আলু দিয়ে, আর মাছের ঝাল করছি। আজকে আর কিছু রান্না করব না, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হবে। প্রথমে আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। আর এই শীতে এই প্রথম ফুলকপি খাওয়া হচ্ছে। এই প্রথম বলবো না, ফুলকপি আনা হয়েছিল, তো মেয়ের বার্থডের সময় আনা হয়েছিলো, তো সেটা ডালে দেওয়ার জন্য আনা হয়েছিলো। কিন্তু ফুলকপির তরকারি এই প্রথম শীতে আর কি হচ্ছে। তো এখনই ফুলকপিটা খেতে ভালো লাগবে, এরপর যখন মানে সস্তা হয়ে যাবে, মানে সব সময় ফুলকপি, আর তখন খেতে ভালো লাগবে না। এখন যেহেতু নতুন, আর এখন দামটাও কিন্তু অনেকটা। আমার হাজব্যান্ডের খাবার ইচ্ছা হয়েছিল যে আদা রসুন দিয়ে কষা কষা করে এটা রান্না করতে, কিন্তু আমার একদমই ইচ্ছা নেই ওরকম আদা রসুন দিয়ে খাওয়ার, কারণ আমি আদা রসুনটা একটু কম খেতেই পছন্দ করি। তোমরা তো জানো আমি রিচ খাবার খুব একটা পছন্দ করি না। তাও হাজব্যান্ড বলছিল অর্ধেকটা করো আর অর্ধেকটা ওবেলা রোস্ট করবে, কিন্তু আমার রোস্ট, তারপরে হচ্ছে কি বলে পনিরের তরকারি, পনিরের কি বলে শাহী পনির, এগুলো না আমার একদম খেতে ভালো লাগে না, কারণ এগুলো প্রচণ্ড রিচ হয়, আমি একদম খেতে পারি না। আমার হাজব্যান্ড আবার এগুলোই পছন্দ করে। তো হাজব্যান্ডকে বললাম অন্য দিন বানিয়ে দেবো, তুমি নিয়ে আসবে। তো আজকে তো ছোটো করবি, তাই আজকে পুরোটা তরকারি করে ফেললাম। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর এদিকে চলে এসেছি বিছানা গোছাতে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আবার ওদিকে যাব, যেটুকুটা তরকারি বাকি আছে সেইটুকুটা কমপ্লিট করতে। ঠান্ডা তো ভালো মতোই পড়ে গেছে, বিশেষ করে রাত্রির দিকটা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো আমার এখানে তবু কম, কিন্তু আমার মাকে ফোন করেছিলাম, আমার মা বলছিল ওদিকে নাকি খুব ঠান্ডা পড়েছে। যেহেতু ওদিকটা গ্রামের সাইড, গাছপালা বেশি থাকে, তাই জন্য বেশিরভাগ মানে বেশি ঠান্ডাটা ওদিকটাতেই পড়ে। তো যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে না, তখন মায়ের ওখানে একদম যেতে আমার ভালো লাগে না। এত ঠান্ডা, মানে কোনো কিছুতেই যেন ঠান্ডা কাটে না, বিরক্তি লাগে। বেশি ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ভালো লাগে, কিন্তু বেশি ঠান্ডা আমার আবার সহ্য হয় না। এমনি তো আমার অ্যালার্জি দাঁত জানো তোমরা, একটুতেই ঠান্ডা লেগে গেলে আবার হ্যাঁচি আরম্ভ হয়ে যায়। তো মেয়ের জন্য একটা পাউরুটি কিনেছিলাম, ওটাই এখন ডিম টোস্ট করে দেবো বলে পাউরুটিটা কেটে নিচ্ছি। এই পাউরুটিটা কিন্তু এখন টিফিন করবে না, এটা হচ্ছে অর্ধেকটা স্কুলে নিয়ে যাবে আর অর্ধেকটা রেখে দেবো। একবারে তো এতটা দেওয়া যাবে না, কারণ বাড়ি এসে আর ভাত খেতে পারবে না। তো কি বলো তো, বেশ কিছুদিন হয়ে গেল ওকে স্কুলের টিফিনে কোনো রকম কিছু বানিয়ে দেওয়া হচ্ছে না, শুধু কেক আর বিস্কুট দিচ্ছে। আসলে কি বলো তো, এই কদিন না খাওয়ার খুব অনিয়ম হচ্ছে, তাই যাতে না শরীরটা খারাপ করে, তাই জন্য একটু হালকা টিফিন দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু মেয়ে দেখে আসছে যে বন্ধুরা ভালো ভালো টিফিন আনছে, ওরও ইচ্ছা হচ্ছে, আমাকে বাড়ি এসে বলছে মা বন্ধুরা ভালো ভালো টিফিন নিয়ে যায়, আমাকে কেন বানিয়ে দাও না। তাই আর কি মেয়ের আবদারে এসে আজকে একটু ডিম টোস্ট করে দিচ্ছি, অর্ধেকটা নিয়ে যাবে আর অর্ধেকটা রেখে দেবো সন্ধেবেলা টিফিনের জন্য। আর এখন টিফিনের জন্য হচ্ছে মুড়ি খাবো মা, আমি আলু চচ্চড়ি করেছি, মুড়ি খেয়ে নেবো ওই দিয়ে। আর কি বলতো, গোটাটা দিলেও খেতে পারবে না, আর স্কুলে গোটাটা দেওয়াও মানে কি বলবো, দিলে আমারই ক্ষতি আর কি। মেয়ে দেখবো খাবার হজম হয়নি, তার উপর আবার এসে ভাত খাচ্ছে, তখন দেখবো গ্যাস হয়ে গেছে।
তো ছোট ছোট করে পাউরুটিগুলো কেটে দিলাম, কারণ টিফিন কৌটোয় তো মানে ধরে যাবে, কিন্তু বন্ধুদের তো শেয়ার করে, তাই জন্য ছোট ছোট করে কেটে দিলে তো সবাই অল্প অল্প একটু একটু দিয়ে নিজে একটু খেতে পারবে। তাই জন্য এরকম ছোট ছোট করে কেটে আর একটু সস লাগিয়ে দিলাম। সস ছাড়া তো আমার মেয়ে কোনো কিছুই খেতে চায় না, এগ রোল, চাউমিন এগুলো তো সস লাগবেই। তো আমার যেটুকুটা রান্না বাকি ছিল সেইটা করে নিয়ে আর টেবিলটা পরিষ্কার করে মুছে নিয়ে এখন এই যে খাবার দাবারগুলো সব টেবিলে পরিষ্কার মানে গুছিয়ে রাখছি। আর এদিকে গ্যাসটাও মুছতে বাকি ছিল, তো গ্যাসটাও এখন মেজে ঘষে পরিষ্কার করে চকচকে করে নেব। তো গ্যাস না মুছলে সন্ধেবেলা আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। তো তাই আর কি, কিছু হোক আর না হোক প্রতিদিন যেমনই রান্না করি না কেন প্রতিদিন গ্যাসটা আমি মুছি। তো আলু সেদ্ধ ভাত করলেও আমাকে গ্যাসটা মুছতে হয়। তো গ্যাসের এই জায়গাটা নোংরা হয়ে থাকলে সন্ধেবেলা বিশেষ করে আমার সন্ধেবেলাটা একদম ভালো লাগে না। তো কারণ সন্ধেবেলা চা খেতে আসি, মানে চা করতে রান্নাঘরে আসি, তখন যদি দেখি রান্নাঘরটা নোংরা হয়ে আছে না, তখন একদম মাথা গরম হয়ে যায়। তাই রান্নার পর আগে কিছু হোক আর না হোক গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। আর ঠান্ডাটা ভালো মতোই পড়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত গা থেকে চাদর খুলিনি। তো এবার খুলবো, কারণ ঘরের তো রান্নাবান্না, রান্নাবান্না তো সব হয়ে গেছে, এবার ঘরের কাজগুলো আমাকে আস্তে আস্তে করতে হবে। আর চাদর গায়ে দিয়ে তো ঘরের কাজকর্ম করা যায় না, তাই চাদরটা খুলে রেখে কাজগুলো করবো, এইটুকুটাই করে নিই। তারপরে ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, উঠোন ঝাড়ু দেবো। গ্যাস মোছার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বেসিনটাও এইভাবে পরিষ্কার করে মুছে নিই। তো আগে যে বাড়িটায় থাকতো সে দেখো এই বেসিনটা কিন্তু এরকম যে দেখতে পাচ্ছ দেয়াল ধারে সাদা সাদা কালো কালো হয়ে গেছে বেসিনটা। তো এরকমই ছিল, পুরো বেসিনটা এরকম নোংরা হয়েছিল, ব্যবহার করতো কিন্তু কোনো দিন পরিষ্কার করতো না, তো মোটা হয়ে নোংরা পড়ে গিয়েছিলো। তো আমি অনেক কষ্ট করে বেসিনটা তবু যেটুকুটা পরিষ্কার করেছি আর কি, অনেক কষ্ট করে করেছি। তোমাদের তো এর আগেও বলেছি। তো রান্নার ওখানে যে পাথরগুলো আর কি বসানো আছে রান্নার এই জায়গাটাতে, তো ওই পাথরগুলোতে না তো কী করবো তেল ছিটে পড়ে পড়ে এক গাঁট করে উঁচু হয়ে গেছিলো, এত তেল ছিটে জমেছিল। তো সেগুলো আমি খুন্তি দিয়ে সব চেঁচে চেঁচে তুলেছি, জানো তো অনেক কষ্ট হয়েছে। বেশ কিছুদিন ধরে আমি শুধু রান্নাঘরটা পরিষ্কার করেছি, তাও এখনও মনের মতো ঠিক করে তুলতে পারিনি, কারণ এই যে গ্যাসের স্ল্যাবটা এটা আর কি পাথরের বসানোর ইচ্ছা আছে, কারণ এই জায়গাটা না প্লাস্টারটা ছুটে গেছে, আমার খুব অসুবিধা হয়। তো দেখি, যদি ভগবান চায় নিশ্চয়ই হবে, অপেক্ষা করতে হবে। হাজব্যান্ড ডিম এনে দিয়েছিল, বেশ কয়েকদিন হয়ে গেল ডিমটা আমাদের আনাই হচ্ছিল না। তো দেশি ডিম কয়েকটা আনা ছিল মেয়ের জন্য, তো সেগুলোই হচ্ছিল। তো হাজব্যান্ডকে আজকে বলেছিলাম যে কয়েকটা ডিম এনে দেবে, আর তার থেকেও বড় কথা রাত্রিরে আজকে চাউমিন রান্না হবে, তাই আর কি হাজব্যান্ড ডিমটা একটু বেশি করেই এনে দিল। তো চাউমিন হবে, তারপরে যদি এমনি টুকিটাকি লাগে, আর আমাদের তো ডিমটাই একটু বেশি লাগে কারণ মেয়ে খায়, এটা সেটা ওকে বানিয়ে দিতে লাগে সকালের টিফিনের দিকটা করে। তো এখন ঠান্ডা পড়ছে, ডিম রোজ একটা করে খেলেও কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু গরম ঘরে খেলে কিন্তু খুব শরীর খারাপ হয়ে যায়। তো এখানটা কি অবস্থা হয়েছিল দেখতে পেলে, তো যত রাজ্যের প্লাস্টিক সব এখানে জড়ো করেছিল, তো প্লাস্টিকগুলো সব গুছিয়ে আর একটা বড় প্লাস্টিকের মধ্যে ঢুকে বাইরে রেখে এলাম। তো ঘর দালান সব পরিষ্কার হয়ে গেলে ওই প্লাস্টিকের মানে প্যাকেটটা যেখানে নোংরা ফেলতে যায় সেখানে ফেলে দিয়ে আসবো। আর এখন এই যে ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। ফাঁকা থাকলে কি বলতো ঘরের কাজ করতে আমার খুব ভালো লাগে। শুধু এখানে বলে না, মায়ের ওখানে গেলেও আমি যখন ঝাড়ু দিই, যখন ঘরে আর কি পরিষ্কার করি, মানে ঘরটা ফাঁকা থাকলে বেশি পরিষ্কার করতে সুবিধা হয়। তো মায়ের ওখানে গেলে সেইভাবে তো আমি কাজ করি না, তোমরা জানো মা করতে দেয় না, মা বলে যে ওখানে করবি এখানে কেন করবি, তাও করি, মায়ের হাতে হাতে টুকিটাকি কাজ করি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো যে সাদা হয়ে আছে, এগুলো কিন্তু ধুলো না বন্ধুরা, এগুলো হচ্ছে ধূপ। তো রোজ রাত্রিরে একটা করে ধূপ জ্বালতে হয়, কারণ খুব মশা লাগে, আর মশারি টাঙিয়ে আমি একদম ঘুমোতে পারি না, আমার ভালোই লাগে না। তাই আর কি প্রতিদিন একটা করে ধূপ জ্বেলে দিই। তো আমাদের জানালা কপাট বন্ধ করে দিলে তো সারা রাতে একটা ধূপে হয়ে যায়, তো আর মশাটা কামড়ায় না, কিন্তু খুব কষ্ট হয় জানো তো, এই ধূপের গন্ধ আমি একদম নিতে পারি না। বেশ কয়েকদিন হয়ে গেল মেয়ের আর আমার ধূপের গন্ধতে খুব কষ্ট হচ্ছে, আমার মেয়ের নাক জ্বালা করছে, আর আমার মানে কি বলবো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হাজব্যান্ডকে বলছিলাম, তো হাজব্যান্ড বলছে ধূপ দেবো না, তাহলে মশারি টাঙাতে হবে, কিন্তু আমার মশারি টাঙাতে একদম ভালো লাগে না। সকালে মশারি তোলো আবার রাত্রিরে টাঙাও, খুব বিরক্তিকর কাজ একটা। তাই আর কি কুঁড়েমি করেই আর কি মশারিটা বার করানো হচ্ছে না আর টাঙানো হচ্ছে না। তো এই যে ঘর ঝাড়ু দিয়ে এখন ঘরটা পরিষ্কার করে মুছে নেব।
আর বন্ধুরা, এত শখের গাছ যে কিনেছিলাম আমি, শখ করে যে গাছগুলো যত্ন করে বড় করব, কিন্তু দেখো যে আমার সঙ্গে কেন এরকম হয় আমি জানি না। দুটো গাছ নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই দুটো গাছ একদম নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে সব শুকিয়ে যাচ্ছে। তো মনটা খুব খারাপ। আমার হাজব্যান্ডকে বারে বারে বলছিলাম যে গাছগুলো কিভাবে নষ্ট হয়ে গেল। তো এই গাছগুলো এত যত্ন করি, বাইরে যে গাছগুলো লাগানো আছে এতটা আমি যত্ন করি না, তাও গাছগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে। তো গাছগুলো 2-1 দিন ছাড়া ছাড়া জল দিতাম, পরিষ্কার করতাম, সবই করতাম। আমার হাজব্যান্ড বলেছিল যে ওপরের মাটিগুলো খুঁড়ে আর একবার করে, মানে মাটিগুলো যে জমে থাকে না, তো মাটিগুলো ভেঙে মানে ওপর থেকে বার করে আবার দিতে। তো সেরকমও করেছিলাম, কিন্তু কেন জানি না গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর যে দুটো গাছ আমার হাজব্যান্ড এনেছিল, ওই গাছগুলো হচ্ছে আমি বাইরে বার করে দিয়েছি, মানে এই পাতকোতলার এখানে। শুধু ভয় হচ্ছিল যে ওই দুটো গাছ যদি নষ্ট হয়ে যায় তো আমার মাথা খারাপ হয়ে যাবে। অনেক কষ্ট করে গাছগুলো কিনেছিলাম, জানো তো। যেই গাছের পাতাগুলো আর কি লাল, ওই গাছটা 100 টাকা দিয়ে কিনেছিলাম। তো তাই জন্য ভাবলাম মাঝে মধ্যে যদি রোদ্দুর লাগাই, গাছগুলো যদি থাকে। কি জানি শীত পড়েছে বলে না কি জানি না, গাছগুলো মরে গেল। আর এই গাছগুলো দেখো বেশ কি সুন্দর গাছগুলো হয়েছে। এগুলোর কিন্তু আমি এতটাও যত্ন করি না যেগুলো ওগুলোর প্রতি আমি যত্ন করি। কী বলো তো, বেশি যত্ন করলে এরকমই হয়। আমি দেখেছি কোনো গাছের প্রতি একটু বেশি যত্ন করলে না, সেই গাছটা বেশি দিন টেকে না। আর দেখবে যেগুলো অযত্নে হয়ে যায় সেগুলো কিন্তু ভালোই মানে বাড়ে, ভালো মানে হয়। দেখবে কুমড়ো গাছ, লাউ গাছ যত্ন করে বসাবে, গাছ হবে না। কিন্তু দেখো নোংরা জায়গায় একটা যদি কুমড়োর দানা, লাউয়ের দানা পড়ে যায় না, সেই জায়গাটা দেখবে গাছটা খুব সুন্দর হয়। আমি তো নিজের চোখে দেখেছি, তাই আর কি বলছি, তোমরা আবার কিছু মনে করো না। তো যাই হোক, এখন সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি। বাসন কয়েকটা ধুয়েছিলাম, সেগুলো আর কি এই গামলির মধ্যে উপর করে দিচ্ছি। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কাপড় জামা মিলেও দিয়েছি। এখন আর কোনো রকম কাজকর্ম নেই। এখন এই যে হাতের কাজে একটু বসবো। তো ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে হাতের কাজ ধরবো। এই জায়গাটা বাসনগুলো উপর করে দিলে মানে জল ঝরেও যেত, শুকিয়েও যেত, কিন্তু আমার খেয়াল ছিল না, তাই আবার গামলির মধ্যে উপর করতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। টাটা।